বাংলাদেশে ১৫ বছরের বেশি সময় ধরে শেখ হাসিনা সরকারকে অন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত। তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, অপশাসন, খুন, গুমের মতো নানা অপরাধ অনিয়মের অভিযোগ সত্ত্বেও ভারত তার অবস্থান বদল করেনি। তার ক্ষমতাচ্যুতির পর ভারত চলে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা এখনও পরিষ্কার নয়। বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা কি অবস্থান নেবে সেটাও অস্পষ্ট। তার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর তাকে ভারত কিভাবে আশ্রয় দিবে সেটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এদিকে হাসিনার পতনে নৈপথ্য থাকা ঘটনা অনুসন্ধান না করে ভারতের কয়েকটি গণমাধ্যম এর পিছনে পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রকে সংশ্লিষ্টর দিকে সন্দেহে তীর ছিঁড়ে। এটা নিশ্চিতভাবে হাস্যকর যে চীন ও যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের পর থেকে একে অপরকে প্রতিদ্বন্দ্বী হলেও উভয় দেশ ছোট্ট বাংলাদেশের মিত্র বলেই পরিচিত। আবার হাসিনা সরকারের পতনে পাকিস্তানের সংশ্লিষ্টর কথাও হাস্যকর। গত ডিসেম্বরে বাংলাদেশের মাথাপিছু জিডিপিতে পাকিস্তান ও ভারত দুই দেশকেই ছাড়িয়ে যায়। এমনকি নিজেদের স্বার্থ হাসিল করতে হাসিনা পরবর্তী সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়েও অতিরঞ্জিত কথাবার্তা ছাড়ায় ভারতীয় কিছু গণমাধ্যম। ওইসব গণমাধ্যমের মতো ভারতীয় ক্ষমতাসীনরাও হাসিনাকে দিল্লিতে থাকতে দেওয়া কেন বোঝাস্বরূপ সেটি বুঝতে ব্যর্থ হচ্ছেন। ক্ষমতাচ্যুত এই স্বৈরশাসক এখন বেশ কিছু অভিযোগের মুখোমুখি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হিসাবে কোটা সংস্কারকে ঘিরে সৃষ্ট বিক্ষোভে ৩২ জন শিশু নিহত হয়েছে। সবচেয়ে ছোট যে শিশুটি প্রাণ হারিয়েছে তার বয়স ৫ বছরও হয়নি। এই শিশুদের একজন রিয়া গোপ। বাড়ির ছাদে খেলার সময় মাথায় গুলিবদ্ধ হয়ে মারা যায় শিশুটি। এমন সব অমানবিক ঘটনার জন্য যে ব্যক্তির নির্দেশনা দায়ী থাকার বিষয়টি অনস্বীকার্য। তার আত্মপক্ষ সমর্থন করা বা তাকে আশ্রয় দেওয়া অসম্ভব। এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দৃশ্যত ভালো নয়। বছরের পর বছর হাসিনাকে সমর্থন দিয়ে আসায় এখন আওয়ামী লীগ থেকে ভারতকে বিচ্ছিন্ন করে দেখা সাধারণ বাংলাদেশির জন্য কঠিন। উদাহরণ হিসেবে হাসিনার পতনের কয়েক ঘন্টা পর ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করা হয়। হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য ভারতে থাকতে দেওয়া হলে তা নিশ্চিতভাবে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে আরও বাধার সৃষ্টি করতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়েরের বিষয়টি যখন চূড়ান্ত, তখন তাকে প্রত্যাপনের অনুরোধ জানাতে পারে বাংলাদেশের নতুন সরকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যাপন চুক্তি রয়েছে। হাসিনাকে তার বিরুদ্ধে হওয়া মামলার বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ চুক্তির আওতায় ফেরত চাইতে পারে। মামলাগুলো ৫৬টি হত্যা মামলা। আবার বাংলাদেশ সরকারের তরফে হাসিনার পাসপোর্ট বাতিল করার বিষয়টি পরিস্থিতি আরও খারাপ করেছে। ভারতে পালানোর সময় এই পাসপোর্টই ব্যবহার করেন তিনি। এটি হাসিনার দিল্লিতে অবস্থানকে জটিলতর করেছেন। হাসিনাকে ভারত আশ্রয় দিলে বাংলাদেশের তরুণদের কাছে দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতির ঝুঁকি রয়েছে। তাতে লাখ লাখ তরুণ চীনের দিকে ঝুঁকবেন। এই বিশৃঙ্খলা স্পষ্টত ভারতের অদক্ষ নিষ্ক্রিয় আমলাতন্ত্র নিজের ঘরে চাপিয়েছে। এ থেকে উদাহরণে একটি বড় পদক্ষেপ হতে পারে সমস্যার অন্তর্নিহিত কারণকে মেনে নেওয়া। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যোগাযোগ করার এখনই উপযুক্ত সময়। একই সঙ্গে ভারতকে তার পুরনো মিত্রকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করতে হবে। বাছাই করতে হবে বাংলাদেশের নতুন মিত্রকে। উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ নিয়ে তার পুরনো নীতি ব্যর্থ হয়েছে এবং পুরনো মিত্র জনগণের কাছে এখন মূল্যহীন। বাংলাদেশকে ভারত যেভাবে দেখে থাকে তাতেও বদল আনা দরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা করা দুই দেশের ইতিহাসের অংশ, কিন্তু ৫৩ বছর আগে সহায়তা বাংলাদেশকে চিরঋণী মনে করার জন্যই যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্র ইউরোপের অর্ধেককে স্বাধীন করেছে, তাই বলে ইউরোপ দেশটির কোনো উপনিবেশন নয়। আবার ফ্রান্স, ইতালি বা জার্মানির গণতন্ত্রের ত্রুটি চেপে ধরার চেষ্টাও চালায় ওয়াশিংটন। ভারত যদি আঞ্চলিক পরাশক্তি হয়ে উঠতে চায় তবে এর পররাষ্ট্রনীতি নির্ধারকদের এক ব্যক্তির মতো কাজ করতে হবে। সবশেষ বলতে হয়, বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের শত্রু নয়, সমস্যা ভারতের নেতাদের।